তো দর্শক আমরা আইসি ধর্মনগরে মাছের বাজারে। দেখুন ধর্মনগর বাজারে ইলিশ, যেটা বাংলাদেশ বলছে যে আমাদের ইন্ডিয়াতে নাকি ইলিশের অভাব করবে। ইলিশ কত করে দাদা? ইলিশ কত করে? 1500। এই বড় ইলিশ, এই দেখুন এটা 1500 টাকা করে। যেভাবে বাংলাদেশি মানুষের অভাব নেই আমাদের ইন্ডিয়াতে, এভাবে বাংলাদেশের ইলিশেরও অভাব নেই আমাদের ইন্ডিয়াতে। এখনও আরও ভাই বলেছে আরও 10 বছর যাবে নাকি, যে ইলিশ আছে আমাদের মজুতে 10 বছর যাবে। এটি কত করে ছোটো? এটি 600 টাকা কিলো। আরও দেখাচ্ছি আপনাদের ধর্মনগর বাজারে ইলিশ। এই দেখুন বড় ইলিশ এখানেও আছে। এই দেখুন দাদারা আছেন। বাংলাদেশি লোক বলছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে নাকি ইলিশ পাওয়া যাবে না। তো আমরা ইলিশের রেট সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। ইলিশের রেট কত চলছে দাদা? কত চলছে ইলিশের রেট? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর এটা বড়টা 800, 1000। ঠিক আছে, তাহলে 600, 800, 1000 ইলিশ মিলছে ভাই বাংলাদেশিরা। এখন দেখতে পাচ্ছেন এবং প্রচুর ইলিশ আমাদের এখানে মজুদ আছে। তো আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন, 10 বছরের জন্য ইলিশ মজুদ করা আছে। এই দেখুন এই সনবিলের মাছগুলো কত? 120 টাকা কিলো। আচ্ছা, এখানে লোকাল মাছও আছে। বাংলাদেশিরা বলছে যে আমরা নাকি মাছ পাবো না। এই যে বড় কাতলাগুলা আমদানি নাই, এদিকে বাংলার মাছ, এদিকে আরো কম বেশি। কাতলা কত করে দাদা? কাতলা কত করছেন? 350 টাকা। 350। দেখো বাংলাদেশিরা আমরা মাছ পাবো 350 টাকা দিয়ে ইলিশ কাতলা পাচ্ছি আমরা অরিজিনাল। কাকু এই মাছ কত করে? 500 টাকা কিলো। ধর্মনগরের আজকের মাছের বাজারে রেট দেখে নিন। পাবদা আছে এখানে, রুই মাছ আছে। রুই কত করে দাদা? 350 টাকা করে রুই পাওয়া যাচ্ছে। আর বোয়াল 400। রৌ কত করে? 200 টাকা কিলো। আর এটা 200, সব 200। বোয়াল 280 না খালি 80? 280, 180। বাহ বাহ বাহ। তাইলে বাংলাদেশি ভাইয়াদের দেখাচ্ছি আমি যে আমাদের ভারতবর্ষে জানি মাছের অভাব হবে। ওরা বলছে যে আমরা নাকি মাছ পাবো না। তো আমাদের দেশের কি মাছের অভাব হচ্ছে কাকু? মাছ কি অভাব হচ্ছে আমাদের দেশে? মাছ পাওয়া যাচ্ছে তো প্রচুর পরিমাণে। বাংলাদেশ না দিলে মাছ তো আমরা খেতে পারবো। তো বন্ধুরা, আমরা ভারতের সাথে বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক চলছে এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে যেভাবে বয়কট ভারত এর একটা চলছে, তো আমরা দেখব বাংলাদেশে ভারতের রপ্তানি, মানে ভারতের কী কী জিনিস বাংলাদেশে যায়। তো দেখে নিই একবার। তুলা এবং তুলার সুতা ভারতের থেকে বাংলাদেশের শীর্ষ রপ্তানির মধ্যে রয়েছে, যা মূলত বাংলাদেশের বস্ত্র এবং পোশাক শিল্পে ব্যবহৃত হয়। বাংলাদেশের যে মেইন বিজনেস, গার্মেন্টসের বিজনেস, কাপড় চোপড়ের বিজনেস, তার যে র ম্যাটেরিয়ালস তুলা এবং তুলার সুতা ভারত থেকে কিন্তু রপ্তানি করা হয়। তারপর যানবাহন এবং যন্ত্রাংশ। ভারত বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন, বিশেষ করে 2 হুইলার মানে 2 চাকার গাড়ি এবং যানবাহনের যে পার্টসগুলা সেগুলো রপ্তানি করে। ভারত বাংলাদেশকে ডিজেল এবং পেট্রোল সহ পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করে। লৌহ এবং ইস্পাত, বার, রড, চাদর সহ বিভিন্ন ধরনের লোহার ইস্পাত বাংলাদেশে রপ্তানি করা হয়। শস্য, চাল, গম, চিনি, অন্যান্য খাদ্যশস্য বাংলাদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়।
বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং সাজ সরঞ্জাম, সেই সাথে যান্ত্রিক যন্ত্রপাতি, এগুলো উল্লেখযোগ্য পরিমাণে ভারত বাংলাদেশে রপ্তানি করে। তারপর ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে ঔষধ রপ্তানি করে। তারপরে জৈব রাসায়নিক, রং, ট্যানিং, রঞ্জক, নিঃশ্বাস, এগুলিও প্রধান রপ্তানিকারক আইটেম। প্লাস্টিক, প্যাকেজিং সামগ্রী এবং গৃহস্থালী সামগ্রী সহ প্লাস্টিক পণ্যগুলি প্রায়শই বাংলাদেশে রপ্তানি করা হয়। কাগজ এবং পেপার বোর্ড, বাংলাদেশের বিভিন্ন ধরনের কাগজের পণ্য ভারত থেকে রপ্তানি করা হয়। তাছাড়া আরও অনেক জিনিস আছে। প্রত্যেকটি পণ্য যদি আমি একটা একটা করে হিসাব করে বলতে থাকি তাহলে অনেক সময় বড় ভিডিও হয়ে যাবে। তো মেইন যে জিনিসগুলো আমরা রপ্তানি করি ভারত থেকে, সেগুলো আমরা এখানে মোটামুটি একটা লিস্ট আপনাদের দিলাম। তারপরে দেখুন বাংলাদেশ থেকে আমাদের কি কি ভারত আমদানি করে এবং তার কতটুকু প্রয়োজনীয়তা ভারতের আছে সেটাও আপনারা মানে প্রধান যে জিনিসগুলো আমদানি করে ভারত, সেগুলো আপনারা একটু দেখে নিন। আর এগুলো ছাড়া কি ভারত চলতে পারবে সেটাও আপনারা দেখে নিন। এবং এটা আমি কিন্তু একদম ডাইরেক্ট এআই থেকে আমি নিয়েছি, চ্যাটজিপিটি থেকে নিয়েছি। আপনারাও সার্চ করে দেখতে পারেন, এর সত্যতার মধ্যে 100% সত্যতা আজ রয়েছে। তো বাংলাদেশ থেকে ভারতে আসে রেডিমেড গার্মেন্টস, বলতে কাপড় চোপড় বাংলাদেশ থেকে ভারতে আসে। ওরা কাপড়ের গার্মেন্টসের ব্যবসাটাই ওদের প্রধান ব্যবসা, এবং ওরা বাংলাদেশে গার্মেন্টস তৈরি করে এবং ভারতবর্ষে রপ্তানি করে। কারণ এর কিন্তু একটা প্রধান কারণ আগে প্রথমে বলেছি আমি, যে ওরা কিন্তু সুতা এবং তুলো আমাদের দেশ থেকেই নেয়। আচ্ছা, তারপর পাটজাত দ্রব্য যেটা আছে, পাটের সুতা, ব্যাগ, কার্পেট, এইসব জিনিস আমদানি করে। মাছ এবং সামুদ্রিক খাবার, বাংলাদেশের থেকে বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে ইলিশ মাছ আমাদের দেশে আমদানি করা হয়। তো সেই ইলিশ আমাদের না খেলে কি না হয়, কি বাংলাদেশ ছাড়া অন্য কোথাও কি আমরা ইলিশ পাবো না, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তারপর কি আছে, চামড়া এবং চামড়ার পণ্য, বাংলাদেশের জুতা, ব্যাগ, মানি ব্যাগ, এইসব চামড়াজাত জিনিসও রপ্তানি করে। ফল, শাকসবজিতে সবুজ মরিচ বলতে কাঁচামরিচ যেটাকে বলি, পান এবং অন্যান্য শাকসবজি বাংলাদেশ থেকে আমাদের দেশে আমদানি করা হয়। রাসায়নিক সার, বাংলাদেশের মৌলিক জৈব রাসায়নিক সার এবং বিভিন্ন ধরনের রাসায়নিক সারও রপ্তানি করে। আর প্লাস্টিক, হ্যাঁ, বাংলাদেশের কিছু প্লাস্টিকজাত পণ্য আমাদের দেশে খুব ভালো পরিমাণে রপ্তানি করা হয়। তারপর সিমেন্ট আছে, ভারত বাংলাদেশ থেকে সিমেন্ট এবং ক্লিনকার আমদানি করে। তারপর কৃষিজাত পণ্যের মধ্যে বীজ, মশলা, শুকনো ফলগুলো এবং কৃষি পণ্যগুলো আমদানি তালিকার একটা অংশ। তো দেখুন বন্ধুরা, এই আইটেমগুলি ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা করা প্রধান পণ্যগুলিকে প্রতিনিধিত্ব করে। উভয় দেশই বিভিন্ন দেশ শিল্প থেকে উপকৃত হয়। কিন্তু বন্ধুরা, যেভাবে বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, যে ভারতীয় পণ্যগুলিকে বর্জন করুন, ভারতকে বর্জন করুন, বাংলাদেশ কখনো কি ভারতকে ছাড়া চলতে পারবে? আপনারা বাংলাদেশের ম্যাপকে দেখবেন, একবার ভারতীয় ম্যাপকে দেখবেন। ভারত কিন্তু বাংলাদেশকে 3 দিকেই ঘিরে রয়েছে। এবং এবার শোনা যাচ্ছে, হুমকি দিচ্ছে যে বাংলাদেশ নাকি 7 সিস্টার সহ কিছু রাজ্যগুলিকে ওনাদের দখলে নিয়ে নেবে। তো হুমকি দেওয়া, মুখের কথা বলার মধ্যে এবং কাজ করার মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। জলে থেকে যেভাবে কুমিরের সাথে লড়াই করা সম্ভব নয়, সেইভাবে ভারতের পার্শ্ববর্তী দেশ হিসাবে, বিশেষ করে বাংলাদেশ হিসাবে, যে ভারতের সাথে যুদ্ধ করে জিতবে বা অর্ধেক এই যে 7 সিস্টার দখল করার স্বপ্নটা আদৌ স্বপ্নই থেকে যাবে। এই ভিডিওটা আমি আসলে বানাতে চাইছিলাম না, কিন্তু কিছু কিছু লোক এমনভাবে রিয়েক্ট করছে বাংলাদেশের, যে তারা ভারত দখল করে নেবে। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধ হোক বা যে কোনো ব্যাপারই হোক, ভারত কিন্তু বরাবরই বাংলাদেশের পাশে ছিল। আর বাংলাদেশ এখনও যেভাবে রিয়েক্ট করছে, আশা করা যাচ্ছে যে বাংলাদেশ আগামী দিনগুলিতে ছোটোখাটো পাকিস্তান হয়ে দাঁড়াবে। বর্তমানে পাকিস্তানের যা অবস্থা, যা অর্থনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, আশা করছি যে আগামী 7-8 মাসের মধ্যে বাংলাদেশও প্রায় পাকিস্তানের কাছাকাছি চলে যাবে এবং বাংলাদেশও প্রচুর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। তো বন্ধুরা, আশা রাখবো সবার কাছে ভালো লাগবে। ছোটোখাটো এই ধরনের ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।